ফ্লোরে ধপ করে বসে পড়লাম আমি। চারপাশের কিছুই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আমার। চোখের পানিগুলোও শোক জানাতে নারাজ। আমাকে এভাবে বসে পড়তে দেখে ছুটে এলো রিসেপশনিস্ট। কাছে এসে কাঁধে হাত রেখে বলে উঠল, ম্যাম আর ইউ ওকে? আপনি ঠিক আছেন? আপনার বাসার কাউকে জানাতে হলে প্লিজ বলুন আমায়। আপনার শরীর সুস্থ মনে হচ্ছে না। আমি কোনো কথা না বলে চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছি। চোখে আমার শূন্য দৃষ্টি, মাথাও কেমন ফাঁকা। মেয়েটা আমার উত্তরের অপেক্ষা না করে ফোনের টুকরোগুলো জড়ো করে। টুকরোগুলো একের পর এক লাগিয়ে আবারও আগের মতো করে নিল সেটা। ফোনটা অন করতেই আবারও কেঁপে উঠল সেটা। মেয়েটা ফোনটা রিসিভ করে আমার কানে ধরে বলল, কথা বলুন ম্যাম। আমি ফোন কানে নিয়ে ভাবলেশীনভাবে বসে আছি। ওপাশ থেকে ভেসে আসছে সাহেল ভাইয়ার উচ্ছ্বাসিত কণ্ঠ। কেমন আছো সানশাইন? তোমাদের জনের কি হয়েছে বলো তো? কখন থেকে ট্রাই করছি বাট কাউকে পাচ্ছি না। জানো, দারুণ একটা খবর আছে তোমাদের জন্য। এখানে আমার ফার্স্ট সেমিস্টারে অসাধারণ ভালো রেজাল্ট করেছি আমি। সাইশাইন, শুনতে পাচ্ছ? হ্যালো। পরিচিত কারো গলার আওয়াজে কান্নারা বাঁধ ভাঙল আমার। নিজের অজান্তেই ফুপিয়ে উঠলাম আমি। আমার কান্নার আওয়াজে উনি যেন চমকে উঠলেন। ব্যস্ত হয়ে বলে উঠলেন, কি হয়েছে সানশাইন? তুমি কাঁদছ কেন? শুভ্র কোথায়? শুভ্র থাকতে তুমি কাঁদছ? ইম্পসিবল। আচ্ছা, কেউ কিছু বলেছে তোমায়? তোমার শরীর ঠিক আছে তো? এই শুভ্র শালা করছেটা কি? বউ কাঁদছে তার খেয়াল নেই? আবার ফোনটাও অফ করে রেখেছে। ওকে তো আমি। এটুকু বলতেই ডুকরে কেঁদে উঠলাম আমি। আবারও মনে পড়ল ডেড বডির কথা। দুনিয়াটা অন্ধকার লাগতে লাগলো আমার। আবারও ধম বন্ধ হয়ে এলো আমার। কান থেকে ফোনটা হাতে নিয়ে নিশ্চুপ বসে রইলাম। ওপাশ থেকে সাহেল ভাইয়ার চিন্তিত কণ্ঠস্বর ভেসে আসছে ক্রমাগত। সাইশাইন, শুভ্র ঠিক আছে তো? শুভ্র কোথায়? প্লিজ চুপ থেকো না। শুভ্র কোথায় বলো প্লিজ। ওর কিছু হয়নি তো? দোহায় লাগে কিছু বলো। আমি আর ভাবতে পারছি না সানশাইন। আমার শরীর কাঁপছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। বলো না শুভ্র কই? সাইনশাইন, হ্যালো, হ্যালো। ও শিট, ড্যামেড। ফোনটা না কেটেই হয়তো আছড়ে মারলেন উনি। একটা বিকট শব্দ এলো কানে। তারপরই আবারও শোনা গেল সাহেল ভাইয়ার কণ্ঠ। কাউকে উদ্দেশ্য করে কথা বলছেন উনি। কে হতে পারে? রুমমেট? হেই হ্যারি, আই এম গোয়িং টু বাংলাদেশ। ইট ইমার্জেন্সি। মাই ফ্রেন্ড ইজ ইন ডেঞ্জার। আই হ্যাভ টু গো। ক্যান ইউ ম্যানেজ আ ফ্লাইট টিকেট ফর মি প্লিজ? সাহেল ভাইয়ার বলা কথাগুলো কানে যাচ্ছে আমার, কিন্তু ব্রেন যেন কথাগুলোর অর্থ বুঝাতে ব্যর্থ হচ্ছে। আমার চারপাশে ভাসছে শুভ্র বলা কণ্ঠ। তুমিই তো আমার প্রাণভোমরা। এই দেখো বউকে আমি এত ভালো খবর একটা দিলাম, কই সে খুশিতে নাচবে তা না, মরা কান্না জুড়ে দিয়েছে। আমি আসছি বলে কাঁদছ? তাহলে কি আর আসব না? এখানেই থেকে যাব? বললেই হলো। তোমার শহরেই তো আমার বসবাস সুন্দরী। ওই শহরটাতেই রেখে এসেছি আমার প্রাণভোমরা। তাকে ছেড়ে কি আমার চলে বলো? মরে যাব তো। চারদিক থেকে যেন শুভ্র শরীরের গন্ধ কাবু করে চলেছে আমায়। ঝাপসা চোখে এখানে ওখানে ফুটে উঠছে শুভ্র হাসি মুখ আর তার বলা, এই রোদপাখি। আমি জোরে জোরে নিঃশ্বাস ফেলছি, গলা শুকিয়ে কাঠ। চারপাশটা কেমন অচেনা লাগছে, খুব অপরিচিত লাগছে সব। হঠাৎ করেই সামনে তাকিয়ে দেখি শুভ্র দাঁড়িয়ে আছে। পায়ে ব্যান্ডেজ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। শার্টের হাতা ফোল্ড করে, ডান হাতেও ব্যান্ডেজ, কপালেও ব্যান্ডেজের মোটা পরদ, মুখে সেই বাঁকা দাঁতের হাসি। সিল্কি চুলগুলো কপালে পড়ে কপালের ব্যান্ডেজটা ঢেকে গেছে অনেকটায়। উনি হাত নাড়িয়ে হাসি মুখে কথা বলছেন মধ্যবয়স্ক এক ডাক্তারের সাথে। উনাকে দেখে উঠে দাঁড়ালাম আমি। ফোনটা আবারও নিচে পড়ে ছিটকে গেল। আমি জানি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আমার হিলুসিনেশন, তবুও আমার সুব্রত। আমি কাঁপা কাঁপা পায়ে কয়েক পা এগিয়ে ছুটে গিয়ে উনাকে জড়িয়ে ধরলাম। আমার ধাক্কা সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল লোকটি। তারপর সব নিস্তব্ধ। আমি চুপচাপ তার বুকের হৃদস্পন্দনের টিপটিপ সঙ্গীত শুনে চলেছি। কত পরিচিত এই সঙ্গীত, কত পরিচিত তার ধারা। আরও শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম আমি, যেন ছাড়লেই হারিয়ে যাবে বহুদূরে। বেশ কিছুক্ষণ পর আমার পিঠে হালকাভাবে হাত রাখলেন উনি। হালকাভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমু দিয়েই বলে উঠলেন, রোদপাখি, তুমি এখানে কি করছো? আর কি অবস্থা শরীরের? এভাবে কেউ বাইরে আসে? মানুষ তো পাগল বলবে বউ। উনার মুখে রোদপাখি কথাটা শুনেই চিৎকার করে কেঁদে উঠলাম আমি। মনে হচ্ছে পুরো পৃথিবী ভরে উঠেছে আমার। এত খুশি,
এত আনন্দ কোথায় রাখব আমি? এই খুশির মুহূর্তটা যেন থেমে যায়। এই মুহূর্তে যেন আমার মৃত্যু হয়। মৃত্যু হয়। উনি আমাকে টেনে সোজা করে আমার মুখের দিকে তাকিয়েই আঁতকে উঠলেন। অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা বলতে যাবেন ঠিক তখনই একটা অল্পবয়সী মেয়ে এসে দাঁড়ালো রিসেপশনের সামনে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, শুভ্র। এক অ্যাক্সিডেন্ট পেশেন্ট শুভ্র আহমেদ? রিসেপশনিস্ট মেয়েটি অবাক হয়ে বললেন, আপনি কি হন উনার? মেয়েটি কাপা গলায় বলল, ওয়াইফ। রিসেপশনিস্ট মেয়েটি একবার আমার দিকে তাকিয়ে একটা ফর্ম এগিয়ে দিয়ে বলল, ম্যাম, ওই তো আপনার হাজবেন্ডের ডেড বডি রেডি আছে। এটা ফিল আপ করেই নিয়ে যেতে পারেন উনাকে। মেয়েটা ফ্যালফ্যাল চোখে একবার রিসেপশনিস্ট আর একবার পাশে এনে রাখা লাশটির দিকে তাকাল। তার সারা শরীর কাঁপছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে লাশটির মুখের কাপড় সরাল। আমি একদৃষ্টে মেয়েটিকে দেখছি। একদম পুতুলের মতো মেয়ে। কি সুন্দর তার চেহারা। আমার থেকে বয়সে বড় হবে না, হয়তো সমবয়সীই হবে। আমি শুভ্রকে আবারও আঁকড়ে ধরে তার বুকে মুখ লুকালাম, যেন এই মেয়েটি আমার শুভ্রটাকেই ছিনিয়ে নিয়ে যাবে এখন। মেয়েটা কাপা হাতে লাশটির মুখে হাত ছোঁয়াল। কপালে হালকা ঠোঁটের পরশ ছুঁয়ে ধীর গলায় বলে উঠল, শুভ্র, এই শুভ্র, উঠো বলছি। আজ না আমাদের বিবাহ বার্ষিকী। তুমি না বলেছিলে সারপ্রাইজ দিবে আমায়? এভাবে শুয়ে থাকলে হবে বলো? উঠো না প্লিজজ। আমি শুভ্রকে জড়িয়ে ধরে আর চোখে তাকিয়ে আছি। মেয়েটার মাঝে যেন নিজেকেই খুঁজে পাচ্ছি আমি। আজ আমার শুভ্র বেঁচে গেলেও কোনো এক রোদের শুভ্র প্রাণ হারাল। এই মেয়েটাও নিশ্চয় কোন এক শুভ্র রোদপাখি। তখনই মেয়েটির পরিবারের লোকজন এলো বলে মনে হল। তাদের মধ্যে একজন মেয়েটির কাঁধে হাত রেখে বলল, নীর, মা শান্ত হো। মেয়েটা সেদিকে না তাকিয়েই ছেলেটির গালে হাত রেখে জাগানোর চেষ্টা করছে তাকে আর মুখে বলে চলেছে, মা দেখো তোমার ছেলে কত ফাজিল হয়েছে। কেমন ফাজলামো করছে। আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করতে গিয়ে এখানে শুয়ে আছে। একবার আমার প্রিন্সটা আসুক, দুজন মিলে খুব করে বকব তাকে। আর তো 8টা মাস মাত্র। তারপর বুঝবে মজা। এই শুভ্র, ওঠো না। আমি মেয়েটার পাগলামো দেখছি আর চোখ থেকে ক্রমাগত পানি ঝরছে। শুভ্র ছোঁয়ায় ঘোর কাটল আমার। আমার গায়ে নিজের হাতে রাখা কোটটা পরিয়ে দিয়ে বলে উঠল, দুদিনে নিজের কি অবস্থা করেছ রোদপাখি, যার কারণে অ্যাক্সিডেন্টের খবরটাও তোমায় দেইনি। তবু ম্যাডামের এই অবস্থা। শুভ্র আর কোনো কথা কানে এলো না আমার। চারদিককে অন্ধকার করে পরম শান্তিতে লুটিয়ে পড়লাম শুভ্র বুকে। কি শান্তি! কত ক্লান্তির পর এই অবসাদ। চারপাশের শব্দগুলো আস্তে আস্তে ধীর হয়ে এলো আমার কানে। আমি হয়তো হারিয়ে যাচ্ছি কোনো এক অতল গহ্বরে। চোখ দুটো পিটপিট করে খুলে চারপাশটা দেখার চেষ্টা চালাচ্ছি। মাথাটা বড্ড ভারী ভারী লাগছে আমার। বাম হাতটাতেও কেমন চিনচিনে ব্যথা। ঘাড় ঘুরিয়ে বামদিকে তাকাতেই দেখি হাতে লাগানো স্যালাইনের নল। ব্যাপারটায় বিস্মিত হলাম আমি। চারপাশে তাকিয়ে বুঝার চেষ্টা করলাম ঠিক কোথায় আছি আমি। রুমটা কেমন অপরিচিত লাগছে আমার। কিন্তু একটা পরিচিত গন্ধ চারপাশে। ডানপাশের দেয়ালে আমার আর শুভ্র ছবি দেখে বুঝতে পারলাম এটা শুভ্র রুম। হসপিটালে দাঁড়িয়ে শুভ্র বুকে আছড়ে পড়ার পর কি হয়েছিল কিচ্ছুটি মনে নেই আমার। বেডে শুয়ে যখন এসব কথা ভাবছিলাম ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো শুভ্র। খালি গা, গলায় ঝুলছে সাদা টাওয়াল, পরনে ছাই রঙের 3/4 প্যান্ট। কিছু চুল এসে পড়েছে কপালে। ভেজা চুলে বিন্দু বিন্দু জল। বুকের পশমগুলো লেপ্টে আছে পরম আবেশে। চোখগুলো হালকা লাল, ঘাড়ে বুকে ফোঁটা ফোঁটা পানি। শুভ্র ডানহাতে তাওয়ালে চুল মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে হালকা হাসল। আমার পাশ ঘেঁষে মাথার কাছে এসে বলে উঠল, মহারানীর ঘুম ভাঙল তবে? কি লজ্জায় ফেলে দিয়েছিলে বলো তো আমায়? স্বামী অ্যাক্সিডেন্ট করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর বউ সেই দুঃখে 8 ঘণ্টা যাবৎ সেন্সলেস হয়ে পড়ে আছে। উনার কথায় অবাক হলাম আমি। 8 ঘণ্টা মানে কি? তবে কি আমি 8 ঘণ্টা যাবৎ সেন্সলেস ছিলাম? আমি বিস্মিত কণ্ঠে বলে উঠলাম, 8 ঘণ্টা? জি ম্যাডাম, 8 ঘণ্টা। আর আপনার স্বামীকে তার ভাঙাচোরা শরীর নিয়েই আপনাকে কোলে উঠাতে হয়েছে। এটুকুতেই এই অবস্থা। সত্যি মরে গেলে কি করতে শুনি? ভ্রু নাচিয়ে। উনার কথায় ভেতরটা কেঁপে উঠল আমার। সত্যি এমন হলে কি হতো আমি জানি না। আর এই বিষয়টা আমার মনের কোনো একটা কোনায়ও আনতে চাই না কখনো। সকালে উনার অ্যাক্সিডেন্টের খবরে যে বিহ্বল হয়ে পড়েছিলাম সেটাও ইচ্ছেকৃত ছিল না। অটোমেটিক রিয়েকশন ছিল ওটা। স্বামীর মৃত্যু বা বিপদের কথায় যে রিয়েকশনটা প্রতিটি নারীরই হয়ে থাকে। আমি একটা ঢোক গিলে কাঁদো কাঁদো গলায় বলে উঠলাম,
এমন কিছুই হতো না। আমি আল্লাহর কাছে সবসময় একটা জিনিসই চাই, আপনার আগে আমার মৃত্যু। আল্লাহ কারো চাওয়া অপূর্ণ রাখে না, তাহলে আমারটা কিভাবে অপূর্ণ রাখে বলুন? আমার কথায় যেন কেঁপে উঠলেন শুভ্র। চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠল মুহূর্তেই। কয়েক সেকেন্ড চোখ বুজে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে একটা জোর শ্বাস ফেলে এক হাতে জড়িয়ে নিলেন আমায়। আমার মাথা উনার বুকে পড়তেই কেঁপে উঠলাম আমি। উনার ঠান্ডা বুকে আশ্চর্যময় এক প্রশান্তি। উনার উন্মুক্ত বুকের গন্ধেও অন্যরকম এক মাদকতা। উনি আমার মাথায় আলতো চুমু খেয়ে বলে উঠলেন, এমন স্বার্থপরের মতো দোয়া করো না রোদো পাখি। তার থেকে দোয়া করো যেন আমরা একসাথেই হারিয়ে যাই এই পৃথিবী ছেড়ে। আমি মৃত্যুর পরও তোমাকে অন্য কারো হিসেবে সহ্য করতে পারবো না রোদু। আর না পারবো তোমায় এভাবে অসহায় করে রেখে যেতে। তুমি আমার, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার নামের সাথে শুধু আমার নামটাই জড়িয়ে থাকবে। শুধু আমার নাম, মিসেস নৌশিন আবরার রোদেলা। উনি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। আমি চুপচাপ উনার হৃৎস্পন্দনের মাদকতায় মত্ত হচ্ছি। উনা কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠলেন, তোমার থেকে আমি তোমায় অনেক গুণ বেশি ভালোবাসি রোদ। আমার না থাকার কথা শুনে তোমার যদি এই অবস্থা হয় তাহলে ভাবো তোমার না থাকার কথা ভাবলেই কতটা পুড়ে আমার। তুমি নতুন প্রেমের জোয়ারে ভাসছ রোদ। আর আমি তো এই জোয়ারে নিজেকে হারিয়েছি কোটি কোটি বার। ভালোবাসা জিনিসটাই বড্ড অসহায় বুঝলে। তুমি যখনই কাউকে ভালোবাসবে তখন থেকেই নিজেকে অসহায় মনে হবে। যেমন আমার নিজেকে তোমার কাছে বড্ড অসহায় লাগে রোদ। নীর মেয়েটা যেমন এই পৃথিবীর কাছে অসহায়। ওর সব আছে, সব থেকেও কিচ্ছু নেই। নীর নামটা শুনেই হসপিটালের ওই মেয়েটির কথা মনে পড়ে গেল আমার। সাথে সাথে তাকে আমার মতো মনে হওয়ার কারণটাও ধরতে পারলাম। আমাদের দুজনের চাহনিতেই ছিল অসহায়ত্ব। ভালোবাসার কাছে আমরা দুজনেই ছিলাম অসহায়। তাই হয়তো আমাদের দৃষ্টি ছিল এক, অনুভূতি ছিল এক। আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বুক থেকে মাথা তুলে বলে উঠলাম, ওই মেয়েটার কি হলো পরে? কে? নীর, তুমি সেন্সলেস হওয়ার মিনিট পরই সেন্স হারিয়েছে ও। মেয়েটা 2 মাসের প্রেগনেন্ট। আমি বের হওয়ার আগে ওকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অবস্থা তেমন ভালো না। স্বামীকে হয়তো প্রচণ্ডরকম ভালোবাসে। যতটুকু জানলাম আজই বিয়ের 1 বছর পূরণ হলো তাদের। ফার্স্ট ইউনিভার্সারি। আর প্রথম বছরেই সব শেষ। শুভ্র কথায় আত্মাটা ধক করে উঠল আমার। এই মেয়েটা কি করে সহ্য করবে এই কষ্ট? আর তার অনাগত সন্তান। জীবনটা এত কষ্টের কেন হয়? এমন অপ্রত্যাশিত ঘটনাগুলো জীবনটাকে বারবার থমকে দিতে চায় কেন? হার্টবিট দ্রুত ছুটছে আমার। গলাটাও কেমন শুকিয়ে আসছে। প্রিয় মানুষকে হারানোর ভয়টা কি প্রবল, কি যন্ত্রণার। এমন সময় দরজায় টোকা পড়ল। শুভ্র, কে জিজ্ঞেস করাতেই ভেতর এলো অভ্র ভাইয়া। আমাকে দেখে মুচকি হাসল। আমি দ্রুত শুভ্র বুকের কাছ থেকে সরে বসে মাথা নিচু করলাম। অভ্র ভাইয়া বাঁকা হেসে মজা করে বলে উঠলেন, তো আমার একমাত্র ফুপাতো বোন এবং একমাত্র শালিকার ঘুম ভাঙল? আমি মুচকি হাসতেই পাশ থেকে অনুযোগের স্বরে বলে উঠল শুভ্র, ভাই, ও যে আমার বউ। সেটা তুই বারবার ভুলে যাস কেন শুনি? সব বললি, এটা তো বললি না যে সে তোর একমাত্র ছোট ভাইয়ের একমাত্র বউ। শুভ্র কথায় হুহা করে হেসে উঠলেন অভ্র ভাইয়া। তারপর হাসি থামিয়ে বললেন, আমার ঘাট হয়েছে ভাই। এনিওয়ে তোর ফোন কই রে শুভ্র? সাহেল নাকি সকাল থেকে ট্রাই করছে, পাচ্ছে না। ও শিট, ফোনটা হসপিটালে থাকতে যে ব্যাটারি ডাউন হয়েছিল সেটা আর চার্জ করে অন করা হয়নি। আমি এখনই কল ব্যাক করছি ভাই। অভ্র ভাইয়া মাথা ঝাঁকিয়ে রুহি রুহি বলে চেঁচিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। শুভ্র চার্জ থেকে ফোন খুলে অন করতেই ফোনটা বেজে উঠল। উনি ফোনটা রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে গালির বহর শুরু হলো। শালা, কয়বার কল করছি? ফোন কি আলমারিতে তোলে রাখার জন্য কিনেছিস? টেনশনে মইরা যাইতাছি আর তুই ফোন অফ করে রংলীলা করিস শালা। এত গালি দেওয়ার পরও শুভ্র মুখে মুচকি হাসি। আমার কান রীতিমতো ভো ভো করছে। সাহেল ভাইয়াও স্লেং ইউজ করে জানাই ছিল না আমার। শুভ্র খুব ধীরে আমার হাতের সুচ খুলে দিতে দিতে বললেন, আমার দুলাভাই হওয়ার যে খুব শক্ত সেটা আমি ভালো করেই জানি। বারবার শালা বলে সেটা প্রমাণ করতে হবে না দোস্ত। ব্যাটা ফাজলামো কমা। ফোনটা অফ ছিল কেন সেটা বল। এদিকে ঘাম ছুটে গেছে আমার। কাল আমার অ্যাসাইনমেন্ট আর আজ আমি 7 ঘন্টা যাবত এয়ারপোর্টে বসে আছি। 3 ডাবল টাকা দিয়ে টিকিট নিয়েছি। তবু বালের ওয়েদারের জন্য ফ্লাইট অফ। নয়তো এতক্ষণে দেশে থাকতাম আমি।
কুল ইয়ার, ভাষা ঠিক কর, রাগলে তোর ভাষা ঠিক থাকে না। হাসতে হাসতে, তোর কুলের তারা চিহ্ন। সাইশাইন কাঁদে কেন? কি করছিস তুই? বিয়ে কি ওকে কাঁদানোর জন্য করেছিস? ইচ্ছে তো করছে তোকে। আরে বাবা শুনবি তো আমার কথা। বাজে কথা থামা। ওকে কাঁদাতে হয় না, একা একাই কাঁদে। আমার ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতেই ম্যাডাম কেঁদে কেটে 8 ঘন্টা যাবৎ সেন্সলেস হয়ে বিছানায় শুয়ে আছে। কস কি? অ্যাক্সিডেন্ট? শালা অ্যাক্সিডেন্ট করছিস সেটা তুই এতক্ষণে বলছিস আমায়? ঠিক আছিস তুই? নিশ্চয় ব্যাপক ইনজুরি হয়েছে, নয়তো সানশাইন এত হাইপার হবে না। না রে, মাথায় 2টো সেলাই লেগেছে, হাতে একটু ব্যথা পেয়েছি আর পায়ে। দিব্যি হেঁটে বেড়াচ্ছি। আমার কথা ছাড়, যা অ্যাপার্টমেন্টে গিয়ে রেস্ট নে। অ্যাসাইনমেন্ট কমপ্লিট কর, আমাদের নিয়ে টেনশন করিস না। একদম ঠিক আছি। বাঁচাইলি দোস্ত, টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। একটু সাবধানে তো থাকতে পারিস নাকি? তোর কিছু হলে সানশাইনের কি হবে ভেবে দেখেছিস? সানশাইনের খেয়াল রাখিস। কথা বলবি ওর সাথে সাহেল? শুভ্র কথায় চমকে তাকালাম আমি। ওপাশ থেকে অতিরিক্ত তাড়াহুড়ো নিয়ে উঠলেন সাহেল ভাইয়া। আরে না না, আমার দেরি হয়ে যাচ্ছে, রাখছি রে। সাবধানে থাকিস আর একটু থেমে তোর বউয়ের খেয়াল রাখিস। শুভ্র কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন। আমি বিহ্বল চোখে তাকিয়ে আছি। এরা দুজনেই দুজনের ফিলিংস জানে। তবু কত স্বাভাবিক ওরা, কিন্তু কিভাবে এত স্বাভাবিকতা? অস্বস্তি হয় না ওদের? ওরা কি বন্ধুত্বটাকে সবকিছুর ঊর্ধ্বে এনে দাঁড় করিয়েছে, যেখানে রাগ, ক্ষোভ, হতাশা, অস্বস্তির কোনো ঠাঁই নেই? একটুকুও না। শুভ্র আমাকে উদ্দেশ্য করে বলল, উঠে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। না এখন নয়, নামাজ পড়ব আমি। নামাজ? এখন কিসের নামাজ? এশার আজান দেইনি এখনই। 7 বিসর্গ 4:00 বাজে মাত্র। নফল নামাজ পড়ব। কথাটা বলে বেড থেকে নামতে গেলেই মাথা ধরে উঠল আমার। উনি দ্রুত আমার কোমর চেপে ধরে আহ করে উঠেই বললেন, সাবধানে। আমি উনার হাতের দিকে তাকিয়ে দেখলাম, ব্যান্ডেজ করা হাতেই কোমর চেপে ধরেছেন উনি। কিছু একটা বলতে যাব ঠিক তখনই কিছু একটা মনে পড়ে নিজের দিকে তাকিয়েই বিস্ময় নিয়ে মাথা উঠিয়ে উনার চোখের দিকে তাকিয়ে বললাম, আমার ড্রেস। আমার ড্রেসকে চেঞ্জ করেছে? কেন? ভ্রু কুচকে। আপনি করেছেন? রোগ গিলে। আমি করলে কি খুব ক্ষতি হয়ে যেত তোমার? আমার অধিকার আছে বুঝলা, যদিও অধিকারটা অ্যাপ্লাই করিনি। বৌমণি এসে চেঞ্জ করে দিয়ে গিয়েছেন। উনার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। উনা বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। নামাজ পড়ে আল্লাহকে শুকরিয়া তো জানাতে হবে। বিছানায় পা গুটিয়ে বসে আছি। দৃষ্টি জানালার বাইরে। মুষলধারে বৃষ্টি পড়ছে কিন্তু কোনো শব্দই আসছে না কানে। কি অদ্ভুত, বৃষ্টি মানেই তো রিমঝিম শব্দ, কিন্তু এখানে কোনো শব্দ নেই। হয়তো এই শহরে হাজারো দালানের ভিড়ে বৃষ্টি হারিয়েছে তার নিজস্বতা। এমন অগোছালো চিন্তা যখন মন ভরে ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল শুভ্র। বাম হাতে খাবারের প্লেট নিয়ে দরজা বন্ধ করে মিষ্টি হেসে বসে পড়ল আমার পাশে। আমি তাকাতেই প্লেটটা ধরিয়ে দিয়ে বলে উঠল, খাইয়ে দাও। হাত ব্যথা, খেতে পারবো না। উনার কথায় ভ্রু কুচকে এলো আমার। সারা দুনিয়ার সকল কাজ করছেন আর ভাত খাওয়ার সময়ই হাতে ব্যথা? কি অজুহাত? আমি একবার উনার দিকে তাকিয়ে প্লেটটা হাতে নিয়ে খাইয়ে দিতে লাগলাম। উনি চুপচাপ খাচ্ছেন আর ল্যাপটপে কিছু একটা করছেন। আমি একাধারে উনার চোখে মুখে তাকিয়ে আছি। ব্যান্ডেজেও কি সুন্দর মানিয়েছে উনাকে। সাদা ধোপধপে মুখ, তাতে খোঁচা খোঁচা দাড়ি, কপালে পড়ে থাকা সিল্ক চুলগুলো দিয়ে ঢাকা পড়ে আছে অর্ধেকেরও বেশি ব্যান্ডেজ। ডার্করের ঠোঁটগুলো খাওয়ার তালে তালে নড়ছে, তার সাথে নড়ছে থুতনির ওই কালো তিল। উনি ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলে উঠলেন, তুমিও খাও রোদো পাখি, আজ আমি খাইয়ে দিতে পারবো না। হাতটা সত্যি ব্যথা করছে, পেইনকিলার খেয়েও ব্যথা কমছে না। কাল ভার্সিটি শেষে ডক্টরের কাছে যেতে হবে। এমনি কত কাজ জমে আছে, এই হাত ব্যথা নিয়ে বসে থাকলে চলবে না। আপনি কালই ভার্সিটি যাবেন? একদিন না গেলে হয় না? ঠিকমতো হাঁটতেই তো পারছেন না, এত কাজ কাজ কেন করেন শুনি? মুখ ফুলিয়ে উনি হাসলেন, ল্যাপটপ অফ করে পাশে রেখে আমার দিকে ঘুরে বসলেন। ব্যাড সাইড টেবিল থেকে পানি নিয়ে হাত ধুয়ে প্লেটটা টেনে নিয়ে আমার মুখে খাবার তুলে দিলেন। আমি অবাক চোখে বললাম, আপনার না হাত ব্যথা? ছাড়ুন প্লেট, আমি খেয়ে নিচ্ছি। সমস্যা নেই, ছাড়ো। সমস্যা নেই মানে? অবশ্যই সমস্যা আছে, ছাড়ুন তো, আমি খেয়ে নিচ্ছি বললাম তো। আরে বাবা, এটুকু পারবো?
কাজ না করে অলস বসে থাকলে ব্যথা আরও বেশি করবে। তবে একটা জিনিস ভালোই হয়েছে, ওই ইনসিডেন্টের জন্য তুমি একদম শ্বশুর বাড়িতে চলে এসেছ। বিয়ের পর এটাই শ্বশুরবাড়িতে তোমার প্রথম রাত। তার মানে আজ আমাদের বাসর। ওয়াও, আই এম সো এক্সাইটেড। চোখ টিপে, কি, বাসর রাত কেন হতে যাবে? কেন হবে না? শ্বশুরবাড়িতে বউয়ের প্রথম রাতই হলো বাসর রাত। ওই হিসেবে আজ আমাদেরও বাসর রাত। বাহ বাহ। বাইরে বৃষ্টি, ভেতরে খাট আর খাটের উপর কম্বল আর কম্বলের নিচে দুষ্টু হেসে, ছি, আপনি তো দেখি ব্যাপক অসভ্য। রাগী গলায়, আহা, অসভ্যই তো হতে চাই রোদপাখি, কিন্তু পাখি তো ধরা দেয় না। এই দহন আর মনে মানে না। আমি উনার দিকে রাগী চোখে তাকিয়ে আছি আর উনি হুহা করে হেসে চলেছেন। উনার হাসির শব্দ যেন দেয়ালে ধাক্কা লেগে প্রতিধ্বনিত করে উঠছে বারবার। সেই শব্দে ক্ষতবিক্ষত হচ্ছে আমার মন। বৃষ্টির শব্দের চেয়েও কি ভীষণ সুন্দর এই শব্দ। হৃদয়কে নিগড়ে দেওয়া একমুঠো আবেগ এই শব্দ। একগুচ্ছ কম্পন। ভার্সিটির বটতলায় বসে আছি আমি আর চিত্রা। আমার মুখে শয়তানি হাসি আর চিত্রার চোখে মুখে সন্দেহ। চিত্রা বারবার আর চোখে আমাকে দেখছে আর পানি খাচ্ছে। অবশেষে থাকতে না পেরে বোতলটা পাশে রেখে আমার পাশে আরেকটু ঘেঁষে বসেই বলে উঠল, এই, তুই এভাবে হাসছিস কেন? তোর এই হাসি মানেই ভয়ঙ্কর কিছু। কি করতে চাইছিস বলতো? আমি চিত্রার দিকে তাকিয়ে ভুবন ভুলানো হাসি দিলাম। এবার যেন কেঁদেই উঠবে সে। কাদো কাদো কণ্ঠে আবারও বলে উঠল চিত্রা, দেখ রদু, তুই একদম আমার দিকে এভাবে তাকাবি না। আমার হার্ট দুর্বল, যে কোনো টাইম অ্যাটাক ফ্যাটাক করে ফেলতে পারি। এমন মধুর হাসি তোর জামাইকে দেখা গিয়ে। তোর এই হাসি আমার সহ্য হয় না। শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। দয়া করে হাসি অফ কর মেরিমা। ছি, তোর বাপের সাথে আমার বাপ মেয়ের মতো সম্পর্ক। এসব বিশ্রী অপবাদ আমায় দিস না, তাহলে আমি নিজেই হার্ট অ্যাটাক করে মরে যাব। রাস্তাঘাটে অনেক মানুষ আছে মা ডাকার জন্য, তাদের রেখে আমায় কেন ডাকছিস? তুই তুই আসলেই অসহ্য। কিছু বলবই না আমি। যাই বলি টেনে হিচড়ে নেগেটিভ দিকেই নিয়ে যাস। ভাল লাগে না। মুখ ফুলিয়ে, ভাল লাগবে গো বান্ধবী, ভাল লাগবে। ওই দিকে তাকাও, ভালো লাগবে। তোর জামাই, সরি তোর হাফ জামাই এদিকেই আসছে। বি রেডি জানু। দুষ্টু হেসে, মানে কককিসের রেডি? কেন মনে নাই? সেদিন ছাদে কি কথা হয়েছিল? শর্তটা কিন্তু এখনো পালন করিসনি। নেভার মাইন্ড, আজ করবি। চল উঠো। রররদত পপলি জজ, প্লিজ টিজ কাল বলিস, এবার উঠো তো। কথাটা বলেই চিত্রাকে টেনে উঠিয়ে স্যারের সামনে গিয়ে দাঁড়ালাম। মুখে অমায়িক হাসি টেনে নিয়ে বলে উঠলাম, আসসালামু আলাইকুম স্যার। ও আলাইকুম আসসালাম। মুচকি হেসে, কেমন আছো তোমরা? ফার্স্ট ক্লাস আছি স্যার। তাই না চিত্রা? চোখ টিপে কথাটা বলেই কনুইয়ের নিচে চিমটি কেটে দিলাম আমি। সাথে সাথেই চিত্রা তুমুল গতিতে মাথা নাড়াতে লাগল। আমি আবারও চিমটি কেটে চোখের ইশারা দিতেই করুণ চোখে আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েই কাঁপাকাঁপি শুরু করে দিল সে। পুরো 2 মিনিটের চেষ্টায় বহুত কষ্টে বলে উঠল, কেমন আছো শশ শিশির? চিত্রার কথায় শিশির স্যার চরম অবাক। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না উনি। কিছুক্ষণ শক লাগা চোখে তাকিয়ে থেকেই বলে উঠলেন, সরি, কি বললে? চিত্রা যেন এখনই দৌড় লাগাবে এমন ভাবসাব নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর হাত শক্ত করে চেপে ধরে পায়ে একটা পাড়া দিতেই আবারও বলে উঠল সে, বলছিলাম কেমন আছো শশ শিশির। কথাটা বলেই আমাকে নিয়ে উল্টো দিকে দিল এক দৌড়। আমি পারলে হাসতে হাসতে গড়াগড়ি খাই। শিশির স্যার বিহ্বলিত চোখে তাকিয়ে আছেন। এতবার শখ হজম করতে পারছেন না বেচারা। স্যারের নজরের আড়ালে এসে থামল চিত্রা। ঘাসের উপর বসে হাঁপাতে লাগল। ব্যাগ থেকে বোতল বের করে একদমে পুরোটা পানি খেয়ে আমার দিকে ফিরে তাকাল সে। মুখ চোখ লজ্জা আর ঘামে লাল হয়ে এসেছে। আমিও মুচকি হেসে ওর পাশে বসতেই কোথা থেকে সাকিব ভাই এসে বলল, গুড মর্নিং চিতল সুন্দরী, কতদিন দেখি না তোমায়। চিত্রার মুখ দেখে মনে হচ্ছে সে এবার চরম বিরক্ত। পারলে এই বোতল দিয়েই মাথা ফাটিয়ে দেয় সাকিব ভাইয়ের। আমি মুচকি হেসে সাকিব ভাইয়ের উদ্দেশ্য বললাম, সাকিব ভাইয়া, আপনার সুন্দরী তো গভীর জলের মাছ। সে এখন শিশিরে ভিজে টুইটম্বুর। তার এখন অন্যদিকে মন নাই। মানে, বুঝলাম না ভাবি। পেছনে তাকান, ওই যে সুদর্শন পুরুষ অর্থাৎ আমাদের শিশির স্যারকে দেখতে পাচ্ছেন। আপনার সুন্দরী তার হাফ বউ। আমার কথায় সাকিব ভাই যেন আকাশ থেকে পড়ল। চোখ বন্ধ করে আবারও খুলে ড্যাব ড্যাব করে তাকালো চিত্রার দিকে। তারপর আমার দিকে তাকিয়েই বলে উঠল,
আমাদের ডিপার্টমেন্টের শিশির স্যার। আমি মাথা নাড়তেই একটা ঢোক গিলে, এবার আমি শেষ, কথাটা বলেই পেছনে ফিরে হাঁটা দিল। আমি আর চিত্রা একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই হুহা করে হেসে উঠলাম। হঠাৎই ফোন বেজে উঠায় হাসি থামিয়ে ফোন কানে নিতেই ওপাশ থেকে শুভ্র উত্তেজিত কণ্ঠ ভেসে উঠল। রোদো পাখি, রোদো পাখি, জলদি পার্কিং এ আসো ফাস্ট। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। আমি কপাল কুঁচকে কিছুক্ষণ বসে থেকেই চিত্রাকে রেখে দৌড় লাগালাম পার্কিংয়ে। পার্কিং গিয়ে দাঁড়াতেই দেখি পার্কিং একদম ফাঁকা। আর একটু এগিয়ে যেতেই কেউ একজন হেঁচকা টানে কোলে তুলে নিল আমায়। আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে আবারও চোখ মেলে তাকালাম। চোখের সামনে শুভ্র হাসি হাসি মুখ ফুটে উঠল। উত্তেজনায় ফর্সা মুখটা যেন লাল হয়ে আছে। আমি উনার গলা জড়িয়ে ধরতেই আমাকে নিয়ে ঘুরতে লাগলেন উনি। আমি চাপাস্বরে বললাম, নামান, আপনার হাতে ব্যথা তো, থাকুক ব্যথা, টুডে আই এম সো হ্যাপি রোদো পাখি। এই খুশির সামনে তো এই ব্যথাটা কিছুই না। আমি অবাক চোখে উনার দিকে তাকিয়ে আছি। কিসের এত আনন্দ তার? আচ্ছা এবার তো নামান, আর কি হয়েছে সেটা বলুন। এত খুশি কেন? রোদো পাখি আমি চাচ্চু হচ্ছি, আর তুমি কাকিমনি। বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। সত্যি? হ্যাঁ সত্যি। আমার এত খুশি লাগছে যে আমি সোজা দাঁড়িয়ে থাকতে পারছি না। দেখো হাত পা কাঁপছে আমার। তুমি ভাবতে পারছো রোদু আমাদের বাড়িতে আমার থেকে ছোট কেউ আসবে? এই ছোট্ট চিকন চিকন হাত থাকবে, খিলখিল করে হাসবে, পাতলা ঠোঁটে আমায় চাচ্চু ডাকবে। ঈশ্বর রোদো পাখি তোমায় আমি বোঝাতে পারছি না। জানো, ছোট থেকে আমি মার পেছনে ঘুরঘুর করতাম আর বলতাম আমাদের বাসায় ছোট বাবু নেই কেন? ছোট বাবু এনে দাও। মা তখন বলতো আমিই নাকি ছোট বাবু। ফাইনালি এতদিন পর সেই ছোট্ট পাগুলো আসছে। আচ্ছা রোদো পাখি বৌমনিকে একটা গিফট দিলে কেমন হয়? আমার তো মনে হচ্ছে পুরো মার্কেটই কিনে দিই উনাকে। উনার মুখ রকেটের গতিতে ছুটছে, বাচ্চাদের মতো লাফালাফি করছেন। আমি অবাক চোখে উনার দিকে তাকিয়ে আছি। উনার আনন্দ দেখে আমার নিজের আনন্দটুকু যেন ভেতরে ফ্রিজড হয়ে গেছে। উনি আমাকে ঝাঁকিয়ে বললেন, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো বাসায় চলো। ফুপ্পিরাও আমাদের বাসায় আছেন। বৌমনিকে একটা টাইট হাত দিব গিয়ে। অ্যাট লাস্ট তুমি কাকিমনি হচ্ছ। কিসের কাকিমনি? আমি খালামনি হব। আপনার বৌমনি আমার বোন। তো তুমি তো আমার বউ। তাতে কি? আপনিও তো আমার বর। তাহলে আপনি ওর খালুমশাই হবেন? অবশ্যই না, আমি চাচ্চু আর তুমি কাকিমনি। নো, ইয়েস। এভাবে খুনসুটি করেই বাসায় পৌঁছে গেলাম আমরা। গাড়িতে থাকাকালীন পুরো সময়টায় কোমর বেঁধে ঝগড়া করেছেন উনি। আনন্দের চোটে ঝগড়াটের রূপ ধারণ করেছে শুভ্র। ভাবা যায়, আমরা বাড়িতে ঢুকতেই হাসির রোল কানে এলো। সবার মাঝেই আজ অন্যরকম উচ্ছ্বাস। ভেতরে ঢুকে আপুকে দেখেই লাফিয়ে উঠলাম আমি। দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরেই চিল্লাতে লাগলাম। ঠিক তখনই শুভ্র এসে আমাকে ছাড়িয়ে দিয়ে বলল, এই আমার বৌমনি। দূরে থাকো। উনার কথায় ভ্রু কুঁচকে তাকালাম। আপুকে একটানে আমার কাছে এনে বললাম, আমার বোন নন। উনিও কম যান না। আপুকে সফটলি নিজের দিকে টেনে নিয়ে বললেন, এই পিচ্ছি, গিয়ে ললিপপ খাও। বড়দের সাথে তর্ক করে না শোনা। এটা আমার বৌমনি সো ফুটো। আমি বলছি না এটা আমার আপু। আপু আগে পড়ে বৌমনি, টুমনি, চৌমনি। এখন ছাড়ুন ওকে। আমাদের টানাটানিতে সবাই হাসিতে মেতে উঠেছে। আপু একবার আমার দিকে তো একবার শুভ্র দিকে তাকাচ্ছে। এমন সময় অভ্র ভাইয়া মাঝখান থেকে আপুকে টেনে নিজের কাছে নিয়ে অসহায় কণ্ঠে বলে উঠলেন, এটা আমার বউ, এভাবে টানিস না রে, হালকা পাতলা মানুষ ছিঁড়ে যেতে পারে। ভাইয়ার কথায় চুপচাপ দাঁড়িয়ে পড়লাম আমি আর শুভ্র। দুজন দুজনের দিকে তাকিয়ে আবারও ভাইয়ার দিকে ফিরে তাকালাম। তারপর একসাথেই হেসে উঠলাম সবাই। আমি গিয়ে আম্মুর পাশে বসে পড়লাম। আর শুভ্র গিয়ে বসল দিদার পাশে। দিদা উনার গায়ে হাত বুলিয়ে দিয়ে আমার দিকে তাকিয়েই বলে উঠলেন, এই ছোট নাতো বউ, এই দিকে আয়, আমার পাশে এসে বসো দেখি। আমি উঠে গিয়ে দিদার পাশে বসতেই কপালে চুমু একে দিলেন উনি। তারপর কথায় কথায় বলে উঠলেন, এবার তোমার পালা গো বউ। কি গো ছোট সাহেব? শুভ্র দিকে তাকিয়ে, একদম দিদা, তুমি এত চাপ নিও না তো। দরকার পড়লে বছরে বছরে একটা করে গিফট করব তোমায়। তোমার বংশের প্রদীপ আর প্রদীপ থাকবে না, একদম আগ্নেয়গিরি বানিয়ে দিব। চোখ টিপে উনার কথায় আমি মুখে হাত দিয়ে মাথা নিচু করে বসে রইলাম। সবাই চুপচাপ নীরবে হাসছেন। পাশ থেকে মাধবী আর রাহেলা ফিক করে হেসে উঠতেই ধীরে ধীরে সবাই হুহা করে হেসে উঠল। ইসস, কি লজ্জা!
এই খাটাসটাকে ধরে ড্রেনের পানিতে চুবাতে ইচ্ছে করছে। লাগামহীন কথাবার্তা সব সময়, তাও আবার সবার সামনে। সবার হাসি থামলে অভ্র ভাই ফোন কেটে বলে উঠলেন, তো শুভ্র, আগ্নেয়গিরির প্রস্তুতি এখন থেকেই শুরু কর, নয়তো লেট হয়ে যাবে না। এবার ইচ্ছে করছিল মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যাই আমি। দুই ভাই একটাই, ঠোঁট কাটা। কই আপুকে নিয়ে মজা করবে তা না, ইচ্ছে করে দুই ভাই আর দিদা মিলে আমায় পোচাচ্ছে। সাদা বিলাই কোথাকার। সবাই ডাইনিং এ বসে আছে, সবার মনোযোগ খাবার দিকে। আমি কয়েকবার মুখে নিয়েই মাথা তুলে অভ্র ভাইয়ার দিকে তাকিয়ে বলে উঠলাম, ভাইয়া, আমাকে গিফট দিলেন না তো? এটা কি ঠিক? এত বড় ভুল কিভাবে করলেন আপনি? হাও। আমার কথায় সবাই খাওয়া ছেড়ে আমার দিকে তাকালেন। অভ্র ভাইয়া আকাশ থেকে পড়ার মতো ভাব নিয়ে বলে উঠলেন, গিফট? কিসের গিফট? কিসের গিফট? হায় আল্লাহ, বলে কি? এই কথাটা শোনার আগে মরে গেলাম না কেন আমি? এত কষ্ট করে আপনার বাচ্চার খালাম্নি, কাকিমনি, ফুপিমনি সবকিছুর রোল প্লে করতে চলেছি, তো আমায় গিফট দিবেন না? এতটা অকৃতজ্ঞ আপনি? অভ্র ভাইয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে আপুর দিকে তাকিয়ে কাদো কাদো গলায় বলে উঠলাম, দেখ আপু, তোর জামাই কিপটা। আমার কথায় হেসে উঠলেন শুভ্র। সামনে রাখা গ্লাস থেকে কয়েক ঢোক পানি খেয়ে নিয়ে হাসিমুখে বলে উঠলেন উনি, সত্যি তো ভাই, বাচ্চা মেয়েটার সাথে এমন অন্যায় করতে পারলি তুই? আমারটা না হয় বাদই দিলাম, তুই এই পিচ্ছিটাকে এভাবে ঠকাতে পারিস না। তোরটা মানে? তোর আবার কি? আজব তো, আমার থেকে গিফট চাচ্ছিস কেন তোরা? তোদের উচিত আমাকে গিফট দেওয়া। কত কষ্ট করে বাবা হচ্ছি আমি। তুই শুধু বাবা হচ্ছিস, আর তো কিছু হচ্ছিস না। আমি চাচ্চু, খালু, মামু সব হচ্ছি। তো তোর উচিত আমাকে গিফট দেওয়া। যা, আমার গিফটটা মাফ, তার বদলে আমার পিচ্ছিকে দিয়ে দিস গিফট। মুচকি হেসে উনার কথায় ঠোঁট উল্টালাম আমি। এমনভাবে পিচ্ছি পিচ্ছি করছেন উনি, যেন আমি ফিডার খাওয়া বাবু। আমি উনার দিকে তাকিয়েই মুখ ভেঙিয়ে বলে উঠলাম, থ্যাংক ইউ শুভ্র ভাইয়া। তো গিফটটা আমাকেই দিন দুলা ভাই, ভাইয়া, বাসুরজি। আমার মুখে ভাইয়া শব্দটা শুনে বিষম খেলেন শুভ্র। তাড়াতাড়ি পানি খেয়ে চোখ কটমট করে আমার দিকে তাকালেন। আমি উনার দিকে তাকিয়ে অমায়িক হাসি দিলাম। অভ্র ভাইয়া পাশ থেকে বলে উঠলেন, তোমার দ্বারাই সম্ভব রোধ। আমার তো মনে হয় তুমি শুভ্র থেকে নিজের বাচ্চার ফুপি হিসেবেও গিফট নিবা। অভ্র ভাইয়ার কথায় শুভ্র চোখ গরম করে উনার দিকে তাকালেন। অভ্র ভাইয়া সেদিকে পাত্তা না দিয়ে বলে উঠলেন, যেভাবে ভাইয়া ডাকো আহা, নিজের বোন বোন ফিলিংস হয়, একদম বুকে গিয়ে লাগে। এই খুশিতে হলেও তোমায় একটা গিফট দিতেই হয় রোদ। ভাই, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। চুপ কর, নয়তো খবর আছে। আরে, আমি কিছু বলেছি নাকি? শুধু শুধু আমায় শাসাচ্ছিস তুই। আমি তো রোদকে বলছিলাম যে, যখন ও নিজের বাচ্চার ফুপি হবে। শুভ্র রাগী চোখে তাকাতেই, ও সরি, মিস্টেক। হে হে হে, আমি বলছিলাম যে যখন আমি কষ্ট করে ওর বাচ্চার জেঠো, মামু, খালু হব, তখন একটা গিফট দিব ওকে। আপাতত আমার ভাইকে গিফট করে দিলাম, নিয়ে যাও। কিন্তু প্লিজ দয়া করে তাকে ভাইয়া ডেকো না, হার্ট অ্যাটাক করতে পারে বেচারা। উনার কথায় দাঁত কেলিয়ে একটা ক্লোজ আপ হাসি দিলাম আমি। টেবিলে সবাই মিটিমিটি হাসছেন আর শুভ্র রাগে ফাটছেন। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি, আর আমার ঠিক সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন শুভ্র। তার মুখে রাগী রাগী ভাব আর আমার মুখে কাদো কাদো ভাব। উনার ভাব দেখে মনে হচ্ছে, এই বুঝি টুপ করে গিলে ফেললেন আমায়। আমি কাপা কাপা গলায় বলে উঠলাম, এভাবে তাকিয়ে আছেন কক্কেন? উনি এবার কয়েক পা এগিয়ে এলেন। বামহাতটা পাশের দেয়ালে রেখে আমার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, আমি তোমার কি হই? মম মানে? ভাইয়া হই তাই না? না, এ কদম না। তাহলে বললা কেন? আমাকে দেখলেই কি ভাইয়া শব্দটা তোমার মুখ থেকে স্লিপ করে বেরিয়ে পড়ে? আমি তত মমানে হহল যে, আপনি তো আগে ভাইয়ে ছিলেন, তাই। অভ্যাস। অভ্যাস? গ্রেট, ওকে দেন। আমাকে এবার এমন কিছু করতে হবে যাতে করে আমাকে দেখলে আর ভাই শব্দটা আসবে না। আর ইউ রেডি ডেয়ার? বাঁকা হেসে কথাটা বলেই বাঁকা হেসে ডানহাতটা আমার কোমরের উপর রাখলেন। সাথে সাথেই কেঁপে উঠলাম আমি। এবার চিত্রার কাপাকাপি আমার উপর ডাইভার্ট হওয়ার পালা। হে খোদা, রক্ষা করো আমায়।